সবাই বলছিল পিছনে নাকি কারা কি হচ্ছে। আরে সব আমাদের লোক, ওরা ওই দলে ছিল, এখন আমাদের দলে এসে গেছে। বোঝো, ওরা জয়েনিং করছে, ভাইরা স্টেজে জয়েনিং করছে, ওরা পিছনে দাঁড়িয়ে আছে। ওদের সাথে লড়বেন না, ওরা তোমার ভাই, ওকে ডাকো, আসবে। ও পতাকা পাল্টাতে চায়, ওকে পাল্টে দিন। পাড়ায় পাড়ায় পাল্টে দিন, ব্লকে ব্লকে পাল্টে দিন, রাজ্যে জুড়ে পাল্টে দিন। যাবে তো পাল্টে? নওশাদ ভাই জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, লড়াইয়ের সাথে থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু লড়াই হলে আমরা হারবো না, আমরাও ছাড়বো না। ইঞ্চিতে ইঞ্চিতে না, আমরা পুরো সুতোয় সুতোয় মেপে হিসাব করে নেব। আমরা জানি সেই হিসাব করতে। শুভেন্দু অধিকারীর বা মমতা বন্দ্যোপাধ্যায় এই কদিন আগেই সভা করে গেলেন। আমি জানি না তাদের সভায় মানুষের আগমনের জন্য এই স্বতঃস্ফূর্ততা কেউ দেখেছিলেন কি না। যাই হোক, আমি কতকগুলো বিষয় একটু বলে দেওয়ার জন্যে আমি মূলত বলতে চাই। এসআইআর প্রথম দিন থেকে আমাদের ভাইজান বলেছিলেন আমরা হতে দেব না। তিনি এখনো লড়ছেন। সুপ্রিম কোর্টে আমার ভাইজান যে মামলা করেছে সেই মামলার নম্বর আপনারাও জেনে রাখুন, 68938। দ্যাট ইজ দ্য নাম্বার ফর সেভ দ্য পিপল অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল ফ্রম এসআইআর। এসআইআরে যদি শুভেন্দু অধিকারীর মা বাংলাদেশি হওয়ার সত্ত্বেও আমার বাংলায় ভোট দিতে পারে, তাহলে আমরা প্রত্যেকে সে ভোট দেব। যদি শুভেন্দু দিতে না পারে, তাহলে আমরাও দেব না। 2, সাম্প্রদায়িকের কথা বলছেন না, সাম্প্রদায়িকতায় একটা বিশেষ বিষয় বলে দিই। কিছুদিন আগে ঝুপখালি জামে মসজিদে পীরজাদা নাজমুল হাসনাত সিদ্দিকী, জানেন কি, তানাকে সভা করতে দেওয়া হয়নি, করতে দেয়নি বিজেপি। কার দ্বারায়? আমার রাজ্য সরকার টিএমসির দ্বারায়। টিএমসি তখন সভাপতি ছিলেন হাজি সিদ্দিক মোল্লা। ওনার সভা ভাঙতে হয়েছিল, জানেন কি? এই সাম্প্রদায়িকতা ভাঙবো, আমরা সভা করব, আমরা পুজো করব, সাম্প্রদায়িকতাকে দূর করব। সাম্প্রদায়িকতাকে জন্ম দিয়েছে বিজেপি আর লালন পালন করেছে এই টিএমসি সরকার। পিপল প্রোটেকশন অ্যাক্টে এসআইআর হচ্ছে, তাহলে মানুষের কেন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে? আরো একটা জিনিস জেনে রাখুন, রাজ্য সরকার বলছে না যে আমাদেরকে অ্যাপিলে যেতে হবে। অ্যাপিলে যাবেন কোথায়? সবাই ভাবছে বোধহয় এসডিও বা ডিএম এর কাছে। আপনারা জানেন না হয়তো, রাজ্য সরকার জোকাতে একটা ব্যবস্থা করছে 19টা বোর্ড দিয়ে। তাহলে যে লোকটার বাড়ি দার্জিলিং বা যার বাড়ি আমার দক্ষিণ 24 পরগনার শেষ সীমানায়, সে কি করে জোকায় পৌঁছাবে? আমরা ভোট দেব না। যদি ভোট দিতে পারি সবাই দেব, না দিলে ভোট দেব না। আর মনে রাখবেন, প্রতীক মণ্ডলকে ভোট দেবেন না, কারণ তিনি চোর নন। আপনি প্রতীক মণ্ডলকে ভোট দেবেন না, কারণ প্রতীক মণ্ডল কারোর জমি চুরি করেনি। প্রতীক মণ্ডলকে ভোট দেবেন না, কারণ প্রতীক মণ্ডল ভারতের সম্মান বাড়িয়েছে। আপনারা প্রতীক মণ্ডলকে ভোট দেবেন না, কারণ সন্দেশখালীর মা বোনের এখনো চিনিবিনি করেনি সে। আমাদের কাছে পয়সা নেই, আমরা পাড়া সমাধানে 10 লাখ দিইনি, তাই আমরা মিটিং জোরে করতে পারবো না। পাড়া সমাধানে 10 লাখ রেখে দিয়েছিল, এখন ভোটের সময় খরচ করছে। দিদি বলে দিয়েছে যে টাকাটা রাখ, ভোটটা কভার করিস, ভোটের পরে আবার 5 বছর খাবি। আর একটা বিষয় বলে যাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা আগ্নেয়গিরির মুখ। শুনে রাখুন শুভেন্দু অধিকারী, শুনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আগ্নেয়গিরির মুখ। এটা যেদিন ফাটবে
আপনি কেন, আপনার ভাইপো কেন, শুভেন্দু অধিকারী কেন, নরেন্দ্র মোদী থেকে কেউ বাঁচবে না। এটা তো শুধু ফুলকানি, এখনো আগ্নেয়গিরি বেরোনো শুরু হয়নি। আগুন আসছে রাস্তায়, রেডি হও, আগুন আসছে। আর একটা কথা, কিছুদিন আগে কিছু মানুষকে বিজেপি করার জন্য খাদ্য সুরক্ষা কার্ড কেড়ে নিয়েছিল। বিজেপি করার জন্য বিজেপি তাদের ঠেকাতে পারেনি, কিন্তু বিজেপির নেতারা, আমরা তাদের হয়ে লড়েছি, আমরা লড়বো। আপনি কি করবেন? সাম্প্রদায়িকতার হিন্দুত্ব না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে ভাইয়ের হাত শক্ত করবেন? আপনি চিন্তা করুন। আর একটা জিনিস, আমার এখানকার প্রশাসনকে বলি, সন্দেশখালী এবং মিনাখার, তারা যথেষ্ট শালীন এবং সভ্য বলে আমি মনে করি। কারণ যতবার তাদের কাছে গেছি তারা যথেষ্ট শালীন ব্যবহার করেছে। কিন্তু আমার কোনো কর্মী যখন আহত হয়েছে বা মার খেয়েছে, তারা থানায় গেলে তাদের কাছ থেকে এফআইআরটা নিয়েছে। আর করেছে কি, রাত্রিবেলা ওই পার্টির লোকটা এলে আমার কর্মীর নামেই আবার একটা এফআইআর করে দিয়েছে। আপনাকে সকালবেলা সে মেরে গেল, আপনি থানায় গেলেন জানাতে, থানা বলছে হয় মিটিয়ে নাও, না হয় এফআইআর করো না। যদি এফআইআর করো ওরাও করবে। এইটা কি আইনের পদ্ধতি? আমার এখানকার শাসকের কাছে অনুরোধ, এইটা করবেন না। কারণ যদি লড়াই হয় আমরা কিন্তু হারবো না। যদি লড়াই হয় আমরা কিন্তু হারবো না। আর বলি, এই নষ্ট উপত্যকা কখনোই আমার দেশ হতে পারে না। এই নষ্ট উপত্যকা, এই জল্লাদের উল্লাস মঞ্চ কখনোই আমার দেশ নয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মাকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সাথে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সাথে সচিনের লড়াই, সচিনের দৌড়। মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি মঈনুদ্দিনের তদারকিত চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর, মাঠটাকে আরো বড় কর, মাঠটা বড় করা দরকার। দিন দিন মাঠটা ছোট হয়ে যাচ্ছে। চুরির টাকা, শিক্ষাকে শেষ করার টাকা, সমাজকে নষ্ট করার টাকা বা শিক্ষা দিয়ে কখনোই সমাজকে ভালো করতে পারবেন না। আর আইনিভাবে আপনাদের আবার বলে রাখি, এসআইআর নিয়ে যতদূর যাবার ভাইজান যাবেন, আমরা যাব তার সৈনিক হিসাবে। আমরা শুধু নয়, আপনারা কি সবাই ভাইয়ের ক্লোন নন? লক্ষ লক্ষ ভাই চেয়ে যাবে, লক্ষ লক্ষ ভাই চেয়ে যাবে। ওরে তোরা দেখ, চারিদিকে শুধু একটাই মুখ। কে? একটু জোরে, আমাদের সকলের প্রাণপ্রিয় কে? কে আসছে পিছনে? কে লড়বে? কে বিধানসভায়? কে বিধানসভায়? কে রাজ্যসভায়? কে তোমার শত্রু? কে? এটা থেকে শিষ্টাচার শিখুক, শিখুক শিষ্টাচার। আজকে আমার মঞ্চে আমার প্রার্থী, আমার প্রাণপ্রিয় যে মানুষটা বসে আছে, তাকে চিনতে আর কারুর বাকি নেই। কিন্তু মজার ব্যাপার, এখানে কে কে নেতা, ধর্ষক, চোর, আমরা সবাইকে চিনি। কিন্তু আমার বাংলা থেকে ইংল্যান্ড গেল কে বাঁশি বাজাতে? ইংল্যান্ড গেছিল কে? কে গেছিল? সেই লাল কার্ডটা এবার আপনারা সবাই প্রতীকদার হাতে তুলে দেবেন। আর সেই লাল কার্ড বিধানসভায় গিয়ে দাদা আমাদের হয়ে দেখাবে। আমরা সবাই মিলে 26-এর ভোটে একটা বড় সড়ো লাল কার্ড আমাদের রেফারি প্রতীক ভাইয়ের হাতে দেব। তো সবাই রেডি তো? দিদির শাড়িটাও পাল্টে যেতে পারে, নয় পালাতে পারে। দিদির লাল নিয়েও অনেক বিতর্ক আছে, দাদির লাল না সাদা, এটা নিয়ে অনেকে তর্ক হয়, অনেকে লেখেন টেকেন এসব নিয়ে।
দিদি সাদা পরবেন না ছাপা পরবেন। কিন্তু দিদির খুব মজার ব্যাপার, রিসেন্ট একটা বক্তৃতায় বললেন 2029 সালে উনি কোথায় গেছিলেন জানেন তো? ভারতবর্ষে এত বড় মিথ্যে কথা বলা লোক এবং এত বড় চাটুকারি কথা বলার মানুষ আমরা এর আগে দেখিনি। আমরা জীবন সার্থক যে এত বড় একটা পাগল আমাদের রাজ্যে দেখলাম, এবং কোনোভাবে তার হাতে আমরা আমাদের দায়িত্ব দিয়েছিলাম। আমাদের জুডিশিয়ারি থেকে, আইন থেকে সমস্তটাকে উনি তছনছ করে ভেঙেছেন ওনার ভাইপোর কোটি টাকার ঝাড়ের মতো। যাই হোক, তাহলে আসছে দিন, হবে তো লড়াই, হবে লড়াই, একটু জোরে